আসসালামু আলাইকুম এসএসসির বাচ্চারা। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং একই সাথে হয়তোবা তোমাদের সামনে যে এসএসসি পরীক্ষা তার জন্য একটু নার্ভাস ফিল করছো। এবং এটা আসলে সবারই হয় যে আমাদের পরীক্ষার আগে দেখা যায় যে আমরা সারা বছর হয়তোবা কিছু পড়িনি কিংবা পরীক্ষার আগে পড়াশোনা করলেও একটা স্বাভাবিক নার্ভাসনেস কাজ করে। যে পরীক্ষায় আমি কতটুকু পারফর্ম করতে পারবো, ঠিকমতো লিখতে পারবো কিনা, লেখা সময়ের মধ্যে শেষ হবে কিনা। তার মধ্যে যোগ হয় বিগত সময়ের রেজাল্টের ভীতি, পারিবারিক বিভিন্ন চাপ এবং এই কারণে দেখা যায় যে পরীক্ষার আগের কিছু মাস আমাদের জন্য খুবই বাজে একটা মোমেন্ট যায়, তাই না? এসএসসিতে, বিজিএসে আমরা এ প্লাস পাবো কিভাবে? আমরা আজকের এই সাজেশন ভিডিওতে জানবো। আমি তোমাদের সাথে আছি তোমাদের হিমেল ভাইয়া। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছি। আর তোমাদেরকে মাঝে মধ্যে পড়াই, এতটুকুই আমার পরিচয়। আচ্ছা, যেহেতু সাজেশন ভিডিও আমরা বেশি লেন্দি করব না। এইখানে আমি একদম ফার্স্টে লিখে রেখেছি যে এসএসসি 26 বিজিএসে এ প্লাস পাবো কিভাবে? এরপরে একটা স্যাড মার্ক দেওয়া। স্যাড মার্ক দেওয়া কেন জানো? কারণ আমরা যদি ভাইয়া একটু চিন্তা করি, আমরা বিগত সময়ের যদি এসএসসির রেজাল্টটা দেখার চেষ্টা করি বা বিজিএসএ স্পেসিফিক করে বিজিএসএ যদি আমরা দেখি, আমাদের অনেকের কিন্তু এ প্লাস বিজিএসএ ছুটে গিয়েছে, মিস হয়েছে। তাই না? এবং এই যে বোর্ড পরীক্ষায় যেকোনো একটা সাবজেক্টের রেজাল্ট একটু খারাপ হওয়া, অন্য সাবজেক্টগুলোকে ইফেক্ট করে এবং পুরো রেজাল্টে কিন্তু এটার একটা প্রভাব থাকে। দেখা যায় যে তোমার বিজিএসএ এ প্লাসের কারণে তোমার সব রেজাল্ট খুবই সুন্দর, চমৎকার। কিন্তু তোমার পুরো রেজাল্টটা হয়তো যা চেয়েছেও তা হয় নাই, আশানুরূপ হয় নাই। কিন্তু এই জায়গাটা বা এই ভীতি বা এই সমস্যাটা আমাদের কাটিয়ে উঠতে হবে। এই কারণে আমি বলি ভাইয়া যে বিজিএস হচ্ছে সবচেয়ে ইজি চ্যাপ্টার বা সবচেয়ে ইজি সাবজেক্ট, তাই না? এই সাবজেক্টে তুমি যদি এ প্লাস এনশিওর করতে না পারো তাহলে কিন্তু এটা খুব মুশকিলের বা টেনশন অলরেডি তোমার কাজ করবে। পরীক্ষার মাঝে যখন তোমার বিজিএস এক্সামটা বাজে হবে, বিজিএস এক্সামটা দিয়ে তুমি আসবে, তোমার অনেক ধরনের টেনশন, অনেক গিল্ট কাজ করবে যে কেন পরীক্ষাটা খারাপ হলো? পরীক্ষার হলে তো আর গিল্ট করে লাভ নেই। তাই আমরা আগে থেকে কি কাজ করলে আমরা আসলে বিজিএস এ প্লাস পাবো, ভালো রেজাল্ট করতে পারবো ইনশাআল্লাহ, সেটা আমরা এই ভিডিওতে দেখবো আজকে। আচ্ছা, তোমরা আগের স্লাইড মানে পরে যেটা দেখানোর কথা সেটা আগেই দেখে ফেলেছো। এখানে আমি বিজিএস এ ইজিলি এ প্লাস পাওয়ার জন্য ৫ টা ভাগ করেছি টোটাল। আমি ৫ টা ভাগ করেছি। এই ৫ টা ভাগের ১ম এই হচ্ছে ভাইয়া হ্যান্ডরাইটিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। হ্যান্ডরাইটিং অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট। এটা শুনতে খুবই খারাপ লাগতে পারে, কিন্তু আমাদের পরীক্ষায় হাতের লেখা ম্যাটার করে। অবশ্যই ম্যাটার করে। হাতের লেখা তোমার সুন্দর না হলে একটা চান্স থাকে যে তুমি খুবই এভারেজ মার্ক পাবে কিংবা তুমি বাজে রেজাল্ট হয়তো তোমার হয়ে যেতে পারে। এটার কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে আমাদের অনেক সময় টিচারদের ক্ষেত্রে কি হয়? যে টিচাররা যখন খাতাটা দেখে তখন এত লেখা, তুমি তো সৃজনশীল ভরে লিখছো, তাই না? তুমি হয়তো সৃজনশীল ৫ পৃষ্ঠা, ৬ পৃষ্ঠা করে লিখছো, ৮ পৃষ্ঠা করে লিখছো, হয়তোবা আরো বেশি লেখো অনেকে। ডাজন্ট ম্যাটার। কিন্তু কি ম্যাটার করে আসলে? ম্যাটার করে যে তুমি কত সহজে মেইন কথাগুলো, তোমার সুন্দর হাতের লেখায় প্রেজেন্ট করতে পারছো। ঠিক আছে? কারণ অনেক সময় এটা হয় যে তোমার হ্যান্ডরাইটিং বাজে, তুমি অনেক ভালো কিছু লিখেছো। কিন্তু তুমি দেখলে যে তুমি ভালো নাম্বার পাচ্ছ না। আবার তোমার কোনো একটা বন্ধু, সে হয়তো খাতায় এমন কিছু লিখছে যেটা তুমি যদি পড়ো তোমার মনে হবে যে কেহনা কে চাতে হো। কিন্তু সেই বন্ধুটা তোমার দেখা যাবে যে অনেক ভালো রেজাল্ট করে ফেলছে। কারণ তার হাতের লেখা সুন্দর, তার হাতের লেখার জন্য একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হয়েছে। ঠিক আছে? এবং হ্যান্ডরাইটিং এর সাথে একই সাথে আসে টাইম ম্যানেজমেন্ট। আমাদের পরীক্ষায় টাইম ম্যানেজ করা নিয়ে ভাইয়া খুবই সতর্ক থাকতে হবে। খুবই সতর্ক থাকতে হবে। কেন টাইম ম্যানেজমেন্ট নিয়ে সতর্ক থাকতে হবে এবং এই টাইম ম্যানেজমেন্ট আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের বুঝতে হবে। টাইম ম্যানেজমেন্ট এবং হ্যান্ডরাইটিং এর জন্য আমি হাইলি একটা জিনিস ভাই সাজেস্ট করব। এখনো বেশ খানিকটা সময় আছে। তোমরা বাসায় প্লিজ, সেটা বাংলার হতে পারে, সেটা বিজিএস এর হতে পারে বা বায়োলজির হতে পারে। যেসব সাবজেক্টে আসলে সৃজনশীলের লেখা বেশি, সেই সাবজেক্টের সৃজনশীলগুলো এখন থেকেই বাসায় লেখার প্র্যাকটিস করো। প্লিজ বাসায় লেখার প্র্যাকটিস করো। তুমি যখন বাসায় লিখার প্র্যাকটিস করবে তখন কি হবে জানো? বাসায় লিখার প্র্যাকটিস করলে ধরো তোমার পরীক্ষায় তুমি যে সৃজনশীলগুলো লিখছো, সেই সৃজনশীলের জন্য তোমার টাইম কতক্ষণ? তোমার টোটাল পরীক্ষা হচ্ছে ৩ ঘন্টার, তাই না? ৩ ঘন্টা মানে ১৮০ মিনিট। এই ১৮০ মিনিটের মধ্যে ৩০ মিনিট বাদ এমসিকিউ। আসে ১৫০ মিনিট। এই ১৫০ মিনিটের মধ্যে তোমার ৫ টা সৃজনশীল লিখতে হবে, ১০ টা শর্ট কোয়েশ্চেন লিখতে হবে। ১০ টা শর্ট কোয়েশ্চেনে ২০ মার্ক, ৫ টা সৃজনশীলে ৫০ মার্ক, মোট ৭০ মার্ক। এই যে ৭০ মার্ক তুমি অ্যাটেন্ড করবে কিভাবে আসলে? এর জন্য টাইম ম্যানেজমেন্টে আমাদের বাসায় যে জিনিসটা প্র্যাকটিস করতে হবে, পার সিকিউ, পার সিকিউ 20 মিনিট ম্যাক্স।
20 মিনিটের বেশি আমরা একটা সৃজনশীল টাইম নিব না। একটা সৃজনশীল আমরা 20 মিনিটের বেশি টাইম নিব না। বাসায় যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি স্টপ ওয়াচ ধরে, যে স্টপ ওয়াচ দিলাম, স্টপ ওয়াচে আমি 20 মিনিটের ভিতরে সৃজনশীল লিখব, তাহলে আমাদের হাতের লেখা সুন্দর হওয়ার একটা চান্স বাড়বে। কারণ তুমি যত লিখবা ভাইয়া তোমার হাতের লেখা তত ভালো হবে বা ভালো হওয়ার একটা টেন্ডেন্সি দেখা যাবে। এবং একই সাথে তোমার দেখা যাবে যে টাইম ম্যানেজ হয়ে যাচ্ছে। কারণ আমাদের অনেকেরই কিন্তু পরীক্ষায় এই কমন প্রবলেমটা থাকে যে ভাইয়া পারতাম তো সবই, কিন্তু টাইম ছিল না, লিখতে পারি নাই। কিন্তু খেয়াল করে দেখো তোমার আরেকটা বন্ধু কিন্তু ওই সেম টাইমের ভেতর পরীক্ষা দিয়ে হয়তোবা আগে শেষ করে ফেলছে বা খুব ভালো একটা পরীক্ষা দিচ্ছে, তুমি সেটা করতে পারছো না। কেন? কারণ তুমি টাইম ম্যানেজমেন্টটা প্র্যাকটিস করো নাই। এই প্রত্যেকটা সিকিউতে 20 মিনিট তুমি চেষ্টা করবে ভাইয়া বাসায় লিখছো তাই ফাঁকিবাজি না করে পরীক্ষায় যে স্ট্যান্ডার্ডে তুমি লিখবে নাম্বার পাওয়ার জন্য, সেই সেম স্ট্যান্ডার্ডে তুমি বাসায় লেখার প্র্যাকটিস করবে। এই সিকিউ বা এই পরীক্ষাগুলো প্র্যাকটিস করার সবচেয়ে ভালো জায়গা হচ্ছে অনেকেই হয়তো স্কুলে মডেল টেস্ট পরীক্ষা দিবে, আবার অনেকে হয়তো দেখা যাবে যে বিভিন্ন কোচিং সেন্টারে বিভিন্ন জায়গায় হয়তো তোমরা মডেল টেস্ট এক্সাম দিচ্ছ, তখন এই এক্সামগুলোকে হেলাফেলা না করে বা এই নাম্বার তো যায় আসবে না, কেউ দেখবে না, দেখলেই কি আমি তো পরীক্ষা দিতেই পারছি, এইসব ভাবা যাবে না। ঠিক আছে? এই এক্সামগুলো একটু সিরিয়াসলি দিতে হবে। একটু সিরিয়াসলি তুমি যদি এই এক্সামগুলো ভাইয়া দাও, তাহলে কি হবে? তাহলে তোমার এই এক্সামগুলো থেকে অলরেডি তোমার লেখার প্র্যাকটিস হয়ে যাবে। তোমার টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিস হবে। তোমার বইটাও যখন এই চ্যাপ্টারগুলো থাকবে আবার তুমি বইটা থেকে আবার পড়তে হবে, লিখতে হবে, তখন আবার কিন্তু তোমার অটোমেটিক রিভিশন হয়ে যাচ্ছে। সো এটার কিন্তু অনেকগুলা ফায়দা আছে। এই জিনিসগুলো মিস করা যাবে না। হ্যান্ডরাইটিং সুন্দর না যাদের বা টাইম ম্যানেজমেন্টে যাদের প্যারা হয় তাদের জন্য একটাই ট্রিক এখনো ভাইয়া, সৃজনশীল লেখার প্র্যাকটিস করা এবং স্টপ ওয়াচ ধরে সৃজনশীল লেখার প্র্যাকটিস করা। এটা যদি করো ভাইয়া তোমার পরীক্ষায় ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাকে অন্তত সময়ের মধ্যে লেখা শেষ হয় নাই ভাইয়া, কিংবা আমি সময় পাচ্ছি না, সৃজনশীল বেশি লিখে ফেলেছি, কম লিখে ফেলেছি, এই ধরনের মুশকিল তোমার হবে না। সেকেন্ডলি আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে ভাইয়া, জ্ঞানমূলক এবং অনুধাবন এই দুইটা আমি আলাদা করেছি। কেন? সৃজনশীলে আমাদের একটা জিনিস অবশ্যই মানতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে প্রায়শই দেখা যায় তোমার 10 মার্কের সৃজনশীল, তাই না? এখানে কয়ে থাকে 1, ক্ষয়ে থাকে 2, গয়ে থাকে 3 আর ঘয়ে থাকে 4 মার্ক। এখানে প্রায়ই দেখা যায় আমাদের কি হয়? আমাদের দেখা যায় এই 3 এ 2 দিয়ে রাখে, এই 4 এ টিচাররা আমাদেরকে 3 দিয়ে রাখে। অনেক টিচার মনে করে যে নাম্বার তার নিজের সম্পত্তি, এটা ভেবে সে কেটে রাখে। এটা কেটে রাখতেই পারে। কারণ বোর্ড পরীক্ষায় অনেক সময় কিন্তু এভারেজ মার্কিং করা হয়। ঠিক আছে? সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই ভাইয়া যেটা মাথায় রাখতে হবে, কোনো ক্রমেই এই যে 1 এবং 2 মানে জ্ঞানমূলক এবং অনুধাবন এই দুইটা ভুল করা যাবে না বা এই দুইটা ভুল অ্যান্সার করা যাবে না। এই দুইটাতে তুমি যদি মার্ক পাও তাহলে তোমার দেখো অন অ্যাভারেজ 8 মার্ক আসবে। 3, 5, 8 5টা সৃজনশীল 40 মার্কস। এরপরে তো শর্ট কোশ্চেন এমসিকিউ আছেই, তাই না? তার মানে তুমি অলরেডি 50 এর ভেতর 40 মার্ক অ্যাটেন্ড করে ফেলছো ঠিকঠাক মতো। মাত্র 10 নাম্বার কম পাচ্ছ। এমসিকিউতে হয়তো 2-3টা ভুল হতে পারে, শর্ট কোশ্চেন হয়তো 2-3 নাম্বার কম যেতে পারে। এটা করলেও কিন্তু তুমি খুব ইজিলি আরামে এ প্লাস পেয়ে যাচ্ছ। কিন্তু তুমি যদি জ্ঞানমূলক এবং অনুধাবন ভুল করো ভাইয়া, তাহলে সরি টু সে তোমার এ প্লাস ছুটে যেতে পারে। তাই তোমাকে কি করতে হবে ভাইয়া? বইয়ের যতগুলো জ্ঞানমূলক আছে বা বইয়ের প্রত্যেকটা লাইন ঠিকমতো দেখে যেতে হবে। অনুধাবনমূলক প্রশ্ন, অনুধাবনে কিন্তু আসলে আমরা একটা চ্যাপ্টারে কতটুকু বুঝতে পেরেছি সেটা দেখায়। অনুধাবনমূলক প্রশ্নগুলো আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। এবং অবশ্যই জ্ঞানমূলক আমরা যত শর্টে প্রপার কথাটা লেখা যায়, সংজ্ঞা চাইলে বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া ডিরেক্ট সেইটা, বা কোনো একটা তথ্য জানতে চাইলে ডিরেক্ট সেই তথ্যটা ঠিকমতো লেখা, এটার প্র্যাকটিস করব। আর অনুধাবনের ক্ষেত্রে অবশ্যই ভাইয়া আমরা 2টা প্যারা করব। এখানে প্রত্যেকটাই জ্ঞানমূলক 1 নাম্বার 1 প্যারা, অনুধাবন 2 নাম্বার 2 প্যারা, গয়ে 3 নাম্বার 3 প্যারা, ঘয়ে 4 নাম্বার 4 প্যারা, এভাবে আমরা লিখব। এখন জ্ঞানমূলক এবং অনুধাবনে তুমি যদি একটা ভালো মার্ক অ্যাটেন্ড করতে পারো, তোমার পরীক্ষা কিন্তু দেখবে যে অনেকটা মার্ক তুমি এগিয়ে ফেলতে পারবে। জ্ঞানমূলক অনুধাবন গেল। আমাদের সবচেয়ে বাজে সমস্যা ফেস করতে হয় সৃজনশীলের গ ও ঘ লিখতে যেয়ে। এবং গ ও ঘ লেখার কিছু ট্রিক্স আছে, যে ট্রিকটা তুমি হয়তো যদি ফলো করো তাহলে এই অ্যাভারেজ মার্কের থেকেও তুমি বেশি মার্ক পেতে পারো। সেই ট্রিকটা কি ভাইয়া? সৃজনশীলে গ এবং ঘ আমরা যখন লিখবো আমরা কয়েকটা জিনিস মাথায় রাখবো। এই কয়েকটা জিনিস কি ভাইয়া? এই কয়েকটা জিনিস হচ্ছে এই যে আমরা মূল কথা লেখার চেষ্টা করব।
মূল কথা লেখার চেষ্টা করব, মেইন পয়েন্ট যা দেওয়া সেটাই লেখার চেষ্টা করব। বইয়ে কিন্তু অনেক কন্টেন্ট দেওয়া, তাই না? আবার আমরা যদি একটু চিন্তা করি ভাইয়া, বইয়ের যে চ্যাপ্টারগুলো আছে সেসবকে ভাগ করার চেষ্টা করি। আমাদের বইয়ের চ্যাপ্টারগুলো কি আছে ভাইয়া? আমাদের বইয়ের চ্যাপ্টারগুলা আমরা যদি দেখি তাহলে ইতিহাস ভিত্তিক চ্যাপ্টার আছে, সৌরজগতের একটা ঝামেলার চ্যাপ্টার আছে যেখানে অনেকগুলো ম্যাথস আছে, অনেক তথ্য আছে। কনটেন্ট ভিত্তিক চ্যাপ্টার আছে যেখানে অনেক তথ্য দেওয়া, বর্ণনামূলক তথ্য। আর আমাদেরকে হয়তো পার ক্যাপিটা ইনকাম, জিডিপি, জিএনপি এসবের ম্যাথস করতে হতে পারে। সো আমরা যদি মূল কথা লিখি এবং ওই চ্যাপ্টারগুলো যেসবে আসলে পয়েন্ট করে লিখা যায়, পয়েন্ট করে যেসব প্রশ্ন লেখা সম্ভব সেসব আমরা পয়েন্ট করে লেখার চেষ্টা করব। কারণ তুমি যখন ভাইয়া পয়েন্ট করে লিখো, বা ওই যে অনেকে করে না যে ১ নং প্রশ্নের উত্তর ক নীলকালিতে লিখছে, এই জিনিসগুলো করলে টিচারদের চোখে পড়ে, ঠিক আছে? বা পয়েন্ট করে লিখা, মূল কথা লিখা পয়েন্ট করে লিখলেও টিচারদের চোখে পড়ে। কিন্তু পয়েন্ট করে আবার উল্টো পাল্টা কিছু লিখো না, তাহলে দেখবা যে নাম্বার আসছে না। পয়েন্ট করে তুমি যদি সঠিক অ্যান্সারটা করতে পারো তাহলে টিচারের চোখে এটা সবার আগে পড়বে এবং সে কিন্তু তোমাকে একটা ভালো মার্ক দিবে, ঠিক আছে? আমরা সৃজনশীলের গ এবং ঘতে তাই চেষ্টা করব মেইন কথাগুলো আগে লিখতে এবং পয়েন্ট করে লিখতে। সৃজনশীলের গয়ে আমরা ৩টা প্যারা করব। এই ৩টা প্যারা হাইয়েস্ট ২ পেজের দিকে যাবে বা ২.৫ পেজ হতে পারে যদি হাতের লেখা বড় হয়। আর ঘ লেখার ক্ষেত্রে আমরা চেষ্টা করব এটা ৪ প্যারা হবে, সেটা ২ থেকে ২.৫ পেজ হতে পারে, ঠিক আছে? গ ১.৫ থেকে ২ পেজ লিখলেই হবে, বেশি লিখতে হবে না। কম লিখেও মেইন কথা লিখা যায়। গ এবং ঘ এর ক্ষেত্রে আমরা উদ্দীপকে ধরো একটা কিছু দেওয়া, আমরা একদম ফার্স্টের প্যারায় এটা ডিরেক্ট অ্যান্সারটা করব। সেকেন্ড প্যারায় আমরা এটা অ্যানালাইসিস করব। থার্ড প্যারায় আমার উত্তর কেন সঠিক বা উদ্দীপকের সাথে কেন মিলছে এই জিনিসগুলো লিখব। ঘতেও সেম, ঘতে আমাদেরকে এই অ্যানালাইসিসগুলো আমরা ৪টে প্যারায় করব নানাভাবে। দ্বিতীয়ত অনেক সময় দেখা যায় যে ঘয়ে আমাদেরকে কম্পেয়ার করতে বলে। কম্পেয়ার করতে বললে প্রথম প্যারায় ডিরেক্ট অ্যান্সার, সেকেন্ড প্যারায় আমরা কি করব? সেকেন্ড প্যারায় আমরা হচ্ছে কম্পেয়ারের বৈশিষ্ট্যগুলা, ধরো এ আর বি এর মধ্যে কম্পেয়ার, কথার কথা এর বৈশিষ্ট্য, থার্ড প্যারা হচ্ছে বি এর বৈশিষ্ট্য এবং লাস্টে গিয়ে আমরা এই কম্পিটিশনে আমরা কি পেলাম, কেন আমার উত্তরটা সঠিক সেই জিনিসটা উপসংহারের মতো করে লিখে দিব। আমরা যদি এইভাবে মেইন কথাগুলো লিখতে পারি বা এই প্যারাগুলো মেনটেন করে লিখি এবং যেসব প্রশ্নে, সব প্রশ্নে না, যেসব প্রশ্নে পয়েন্ট করে লেখা সম্ভব তা যদি আমরা পয়েন্ট করে লিখতে পারি ভাইয়া, ইনশাল্লাহ আমরা একটা ভালো মার্কস পাবো। আচ্ছা, গ এবং ঘও গেল, সৃজনশীলও গেল, জ্ঞানমূলকও গেল, অনুধাবনও গেল, হ্যান্ডরাইটিং টাইম ম্যানেজমেন্ট তো খুবই গুরুত্বপূর্ণ, সেটাও গেল। লাস্টলি যেটা আমাদেরকে অবশ্যই 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 মেনটেন করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ। তোমরা হয়তো এখানে দেখছো আমি এখানে একটা জিনিস লিখে রেখেছি, এমসিকিউ ম্যাজিক মার্কস। কেন লিখছি এটা ভাইয়া? কারণ আমাদের বিজিএস এ এ প্লাস পাওয়ার ক্ষেত্রে এই যে এমসিকিউ, এই এমসিকিউ হচ্ছে কি জানো? এই এমসিকিউ হচ্ছে গেম চেঞ্জার। এই এমসিকিউ গেম চেঞ্জার কেন বলো তো? কারণ এমসিকিউ থাকে কয়টা? 30টা। তুমি কিন্তু অলরেডি দেখছো ভাইয়া যে তোমার এই যে সৃজনশীলের অ্যান্সার, সৃজনশীলে তোমাকে হয়তো টিচাররা অ্যাভারেজ মার্ক দিবে, জ্ঞানমূলক অনুধাবন খুব ভালো লিখলেও তুমি হয়তো 10-এ 8 পাবে। কিন্তু তুমি যদি এই এমসিকিউ গুলো ঠিকমতো অ্যান্সার করতে পারো, ধরো এমসিকিউতে তুমি 30-এ তুমি হয়তো কোনো চ্যাপ্টারে ফাঁকিবাজি করেছো, সেটা অ্যান্সার করতে পারছো না, তাহলে কিন্তু তোমার মার্ক কমে আসবে। কিন্তু এই 30-এ চেষ্টা করবে সবাই 30-এ 30 পাওয়ার। 30-এ 30 পেলে তো খুবই ভালো। সেটা যদি নাও হয় 25 পাওয়া যাবে না। 25 প্লাস অবশ্যই পেতে হবে ভাইয়া। 27-28 মার্ক আমাদের এমসিকিউতে যেভাবে হোক পেতে হবে। এইটা পাওয়ার অপশনটা কি আসলে? এমসিকিউ গুলো তুমি যদি খেয়াল করো, এমসিকিউ কয়েক ধরনের হয়, ৩ ধরনের। বহুপদী সমাপ্তি সূচক আলাদা। সেকেন্ড ক্রাইটেরিয়াটা হচ্ছে আমরা যে এমসিকিউ গুলো, কিছু এমসিকিউ তুমি দেখবে যে তোমার বইয়ের একটা লাইন হুবহু তুলে দেওয়া। ওই লাইনের অর্ধেকটা প্রশ্ন, বাকি যে অর্ধেক পার্ট সেটা অপশনগুলোর মধ্যে তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি যদি বই ঠিকমতো না পড়ো, বাকি অর্ধেক পার্ট এই যে পাজল মিলানোর মতো যে এমসিকিউ সেটা তুমি কখনো অ্যান্সার করতে পারবে না। তাই সবকিছু বাদ দিয়ে বোর্ড বই পড়া ফরজ। বোর্ড বই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বোর্ড বইয়ের কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না। বোর্ড বই ঠিকমতো পড়লে তোমার এমসিকিউ আটকাবে না। বহুপদী সমাপ্তি সূচক বা যেসব জায়গায় আমাদেরকে একটু বুঝে লিখতে হয়, কিংবা ধরো যে এসব এমসিকিউ হচ্ছে সাল, তারিখ, নাম বা ডিটেইল তথ্য চাচ্ছে, যে ধরো কথার কথা পৃথিবী কততম গ্রহ, কিংবা আহ, শনির শনির শনি কি দিয়ে গঠিত, এই ধরনের প্রশ্নগুলো আমাদের বইয়ের প্রত্যেকটা লাইন ঠিক মতো না পড়লে আমরা পারবো না। আবার বহুপদী সমাপ্তি সূচকের ক্ষেত্রে আমরা যদি এমসিকিউ গুলো করার সময়
বইয়ে কি চ্যাপ্টারে পড়ানো হয়েছে, কি কনসেপ্ট বুঝানো হয়েছে বুঝতে না পারি, আমরা কিন্তু বহুপদী সমাপ্তি সূচকে দেখা যাবে যে অনেক ভুল হয়ে যাচ্ছে। তাই অবশ্যই ভাইয়া এখনো সময় আছে। প্লিজ পড়তে বসো, বইটা ঠিকমতো একবার পড়ে ফেলো। এমসিকিউতে তুমি যদি মিনিমাম ধরো কথার কথা তুমি ২৭ মার্ক পেলে। এখানে তোমার আছে কত? এখানে তোমার মার্ক অলরেডি আছে ৪০। তার মানে তোমার ৬৭ মার্ক হয়ে গেছে। তারপর আমাদের কি আসে? তারপরে আমাদের আসে শর্ট কোয়েশ্চেন, তাই না? এখানে লিখি এসকিউ মানে শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনটা আমরা আসলে কিভাবে ট্যাকেল করতে পারি? শর্ট কোশ্চেনটা আমরা কিভাবে ট্যাকেল করব? আমাদের কিন্তু অলরেডি এখানে ২৭, ৪০ মার্ক হয়ে গেছে। শর্ট কোশ্চেন আমাদের মার্ক থাকে কত? 20 মার্কস, ১০ টা শর্ট কোশ্চেন। এই ১০ টা শর্ট কোশ্চেনের মধ্যে ধরো তুমি ১০ টাই যদি ভালোমতো লেখো তাহলে 20 পাওয়া পসিবল। কিন্তু অ্যাক্সিডেন্টালি আমি ধরে নিলাম যে তোমার এটা হলো না। তুমি পারলে না। তুমি হয়তো 18 পেলে। তাহলে কি হবে? তাহলে কি তোমার মার্ক খুব কমছে? কমছে না। তোমার মার্ক কিন্তু কভার হয়ে যাচ্ছে। কেন কভার হচ্ছে ভাইয়া? ওই যে তুমি এমসিকিউ ভালো পেরেছো তাই। এখানে তোমার শর্ট কোশ্চেনে ভাইয়া শর্ট কোশ্চেন গুলো যেহেতু অনুধাবন কিংবা জ্ঞানমূলকের একটা মিক্সচার টাইপের কোশ্চেন, তাই আমাদেরকে অবশ্যই এই যে জ্ঞানমূলক বা অনুধাবন, তুমি যদি বই ঠিকমতো না পারো, গ আর ঘ না হয় উদ্দীপকের গুরুত্ব অপরিসীম এসব লিখে ভরিয়ে ফেললে। কিন্তু জ্ঞানমূলক বা অনুধাবনে তুমি যদি বই না পড়ো কখনোই ভালো মতো অ্যান্সার করতে পারবে না। তাই জ্ঞানমূলক, অনুধাবন এবং এমসিকিউ এই ৩ টা আমাদের পরীক্ষার গেম চেঞ্জার। তাই আমাদের অবশ্যই এই ৩ টা কনসেপ্ট ঠিকমতো জানা থাকতে হবে। আর একই সাথে এই কনসেপ্টগুলো যদি আমরা করি বা শর্ট কোশ্চেন ঠিকমতো লিখে ফেলি, তাহলে আমরা দেখব যে আমাদের টোটাল মার্ক কত আসে। টোটাল মার্ক আসে 85। এখন 85 এটা মিনিমাম মার্ক। অনেকে হয়তো তোমরা এমসিকিউতে 30 এ 30 পাবে। ইনশাআল্লাহ আশা করছি। অনেকে হয়তো শর্ট কোশ্চেনে 20 এ 20 পাবে। আবার অনেকে হয়তো এই যে 40 মার্ক এভারেজ মার্কিং ধরেছি, হয়তো কিছু সৃজনশীল খুব ভালো লেখার কারণে দেখা যাবে তোমরা আরেকটু বেশি মার্কস পাচ্ছ। সো দেখা যাবে তোমরা যদি এই গাইডলাইনটা ফলো করার চেষ্টা করো বা এখনো যদি এই প্র্যাকটিসগুলো করো, তাহলে ইনশাআল্লাহ ভাই আমি কথা দিচ্ছি তো যে তোমরা পরীক্ষায় যারা এই ক্লাসটা দেখছো সবাই ইনশাআল্লাহ এ প্লাস পাবে। ঠিক আছে? কিন্তু আমাদেরকে অবশ্যই ভাইয়া বোর্ড বইকে গুরুত্ব দিতে হবে। বোর্ড বইকে যদি গুরুত্ব না দেই ভাইয়া তাহলে কিন্তু হবে না। এবং একই সাথে সবচেয়ে ইম্পোর্টেন্ট যেটা আমাদের অবভিয়াসলি হ্যান্ডরাইটিং এবং টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিসটা আগে থেকেই করতে হবে বাসায়। না হলে পরীক্ষার হলে কিন্তু নার্ভাসনেসের কারণে, টেনশনের কারণে কিংবা তুমি পরীক্ষায় প্রশ্ন পড়বে, তুমি পরীক্ষায় মার্জিন করবে খাতা, তোমার পরীক্ষায় অনেকটা সময় হয়তো নষ্ট হয়ে যাবে। নার্ভাসনেসের কারণে হয়তো তুমি দেখবে যে তোমার হাত চলছে না বা অনেকগুলো সৃজনশীল, এই যে এত সৃজনশীল একসাথে লিখতে হবে। তুমি যদি আগে থেকে প্র্যাকটিস না করো, হুট করে দেখবে যে তোমার হাতে ব্যথা ঘুরছে, লিখতে পারছো না। ঠিক আছে? আমি আশা করব যে তোমরা এই সাজেশনগুলো ফলো করার চেষ্টা করবে। ফলো করার চেষ্টা করলে এ প্লাস খুব ইজিলি তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? সাজেশন ভিডিও এখানেই শেষ করছি। সাজেশন ভিডিও তো আর লম্বা হয় না। তোমাদের সবার এসএসসি পরীক্ষার জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আশা করব তোমরা সবাই এ প্লাস পাবে ইনশাআল্লাহ। আজকের এসএস ফিউচার স্কুলের এসএসসি 26 এর জন্য এই গাইডলাইন ভিডিও এখানেই শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।